কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে বৈঠক, এরপর এনসিপি এবং বিএনপির সাথে গুরুত্ব পাবে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। নূরের শারীরিক অবস্থার উন্নতি, এক সপ্তাহের মধ্যে রিলিজ দেবে ঢাকা মেডিকেল, খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। কাউকে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট ঢুকে পড়বে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো সংশয় দেখছেন রিজভী। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, বিকেল 4:30টায় জামায়াতে ইসলামের সাথে দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। জামায়াতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। এছাড়া সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক হবে। সংগঠনটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য ডক্টর সচিব ডক্টর তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে উপস্থিত থাকবেন। আর 3টা থেকে বৈঠকের সময় পিছিয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। সবশেষ 22 জুলাই বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবার কথা রয়েছে। আজ কি অবস্থা, সেখানকার পরিস্থিতি কি, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। যমুনায় 4:30টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর 6:30টার সময় বৈঠক হবে এনসিপির সঙ্গে। এরপর 7:30টায় বৈঠক হবে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে। আপনাকে জানিয়ে রাখি যে গত জুলাই মাসের 22শে জুলাই, অর্থাৎ 22শে জুলাই সর্বশেষ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছিল। তারই ধারাবাহিকতায় আবারও বৈঠক হচ্ছে। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সার্বিক এবং সুষ্ঠুভাবে করতে যে করণীয় সেই বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে বৈঠকে বসতে যাচ্ছে প্রধান উপদেষ্টা। এরই মধ্যে আজকে 3টি দলের সঙ্গে বৈঠক হবে। আপনি এরই মধ্যে জেনেছেন যে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হবে। এরপর এনসিপি, সবশেষ বৈঠক হবে বিএনপির সাথে। শুরুতে বিএনপিকে বিকেল 3টার সময় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের দলের একটি কার্যক্রম থাকায় সেই বৈঠকটি পিছিয়ে সন্ধ্যা 7:30টায় করা হয়েছে। আপাতত এই হচ্ছে এখনকার অবস্থা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরও কোনো তথ্য পেলে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মুহিত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ব্রিফিংয়ে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের চিকিৎসায় নাক, কান, গলা নিউরো বিশেষজ্ঞ 6 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। নাক ও চেয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কের রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হন নুরুল হক নুরু। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে বলে জানান পরিচালক। এছাড়া সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কের রক্তক্ষরণ কমে আসছে। দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। মানসিক ট্রমার মধ্যে থাকায় কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে জানান চিকিৎসক। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও আসিফ মাহমুদ। নূরের উপর হামলাকারীদের চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আর জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। নূরকে দেখতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার আহ্বান জানান রিজভী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
রোববার সকালে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল 10টায় ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দল সহ সবার। নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বাকিটা নির্ভর করছে জনগণ ও রাজনৈতিক দলের উপর। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে বেশি করে ফেলেছে বলে। উপদেষ্টা বলেন, ক্রিকেট খেলায় দাগ দিয়ে তা বলা সম্ভব হয় না কোনটা ওয়াইড হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশেপাশে 1604টি অবরোধ হয়েছে। 123টি সংগঠন এসব অবরোধ করেছে। নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে, তবে অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের স্তরে স্তরে আওয়ামী লীগের দোসরেরা এখনো ঘাপটি মেরে বসে আছে। গত 16 বছরে নির্বাচন কমিশনের ওপর যে আস্থা উঠে গেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক দেশে এই হামলা কাম্য নয়। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর আবারও দফায় দফায় পাল্টা ধাওয়া হয়েছে। এতে উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার আলী সহ আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আগামীকাল রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। দুপুর থেকে থেবে থেবে শুরু হয় এই সংঘর্ষ। এর আগে শনিবার রাত 12টার দিকে এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন ভাড়া বাসায় গেট বন্ধের পর আসলে তাকে হেনস্থা করে ওই বাড়ির দারোয়ান। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে ধাওয়া করে দারোয়ানকে। এই ঘটনায় এলাকায় মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। গুরুতর আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-2025 সেশনে শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল। বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। সকাল 9টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর 10টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সংগঠনটি। রাজশাহী ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, প্রথম বর্ষের 5000 শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনে অংশ নেবেন তারা। এদিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর শেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।